প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব শিশুদের চোখের সমস্যা ও তার প্রতিকার নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার নাফিস আহমেদ চৌধুরী 1960 সালের এপ্রিল মাসে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1986 সালে শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে আমেরিকা হতে পোস্ট ডক্টরাল ফেলোশিপ ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। স্যার, শিশুদের চোখের সমস্যা, আমরা জানি একটি শিশু জন্মগতভাবেই চোখের কিছু ত্রুটি নিয়ে জন্মাতে পারে, আবার জন্মের পর তার কিছু সমস্যা তৈরি হতে পারে। এই সমস্যাগুলির মধ্যে কমন কোনগুলি? শিশুদের জন্মগত যেসব সমস্যা আছে তার ভিতর ক্যাটারাক্ট একটা, চোখের প্রেসারজনিত গ্লোকোমা, ছানি যেটা আমরা বলি, প্রেসারজনিত যেটাকে আমরা গ্লোকোমা বলি। তারপর নেত্রনালী, যেটা আমরা চোখে কানলে যে নাকে পানি আসে, ওই রাস্তাটা যদি বন্ধ হয়ে যায়, যেটাকে আমরা ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস বলি। চোখ ওঠা একটা কমন, আবার চোখে অ্যালার্জি হয় একটা কমন। এছাড়াও যেটা আছে ধরেন চশমাজনিত সমস্যা, যেটা দৃষ্টিশক্তি কম থাকে। আর এর বাইরে যেটা হলো অনেক সময় চোখের ক্যান্সার হয়, বাট জন্মের সাথে সাথে হয় না, এটা হয়তো 3-4 বছরের বয়স হয়, এটাকে রেটিনোব্লাস্টোমা সাধারণত আমরা বলি। স্যার, জন্মগত ত্রুটি যেহেতু শিশুদের হয়, তাহলে এটা বোঝার উপায় কি? জন্মের পরে যখন কোনো চিকিৎসকের তত্ত্বাবধানে শিশু জন্ম নেয় তখন তারা পরীক্ষা করে বুঝতে পারবে, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে এখনো বেশিরভাগ শিশু জন্ম নেয় চিকিৎসকের তত্ত্বাবধানের বাইরে। সেক্ষেত্রে মা কখন বুঝতে পারবেন যে তার শিশুর চোখে সমস্যা আছে? এটা খুব সিম্পল। ধরেন সাধারণত বাচ্চা ছোট যখন জন্ম নেয়, জন্মের পরে তো প্রথম যে একদম ছোট যখন থাকে তখন তো তার রেসপন্স ওইভাবে থাকে না। হয়তো একটা সাউন্ড হলে সাউন্ডের দিকে তাকাবে, একটা লাইট হলে লাইটের দিকে তাকাবে। সো এই জিনিসগুলোকে ফলো করলে বোঝা যায় যে আচ্ছা আসলে বাচ্চা দেখে কিনা। অথবা হয়তো একটা পেন দিল বা পেন্সিল দিল, অথবা সামনে একটা খেলনা পড়ে আছে বা একটা জিনিস পড়ে আছে, তখন দেখা সে টাচ করছে না, হয়তো নিজের মনে একদিকে তাকিয়ে আছে। সো তখনই বোঝা যাবে যে বাচ্চা কম দেখে। রিসেন্টলি আমার চেম্বারে এরকম একটা বাচ্চা এসেছিল, তার ব্রেন টিউমার ছিল এবং ব্রেন টিউমারের কারণে তার দৃষ্টিশক্তি চলে যায়, কিন্তু জন্মের পরে দৃষ্টি ছিল। সো প্যারেন্টসরা বুঝতে পেরেছে যে সে ফলো করছে না, বা লাইট ফলো করে না, কমান্ড ফলো করে না, কোনো জিনিস টাচ করে না। সো এইটাই বোঝার উপায়। আর এর থেকে যদি একটু বড় হয়, যারা স্কুল গোয়িং, তাদের ব্যাপারে একটু ডিফারেন্ট হয়, যে দেখা যাবে তারা সবসময় টেলিভিশনের কাছে চলে যায়। ধরেন প্যারেন্টস নিয়ে আসলো যে পিছনে বসো, তারপরে সামনে চলে যাচ্ছে। অথবা স্কুলে গেলেও টিচার কমপ্লেন করলো, সে মাইন্ডফুল না, বা যে জিনিসটা লিখতে দিচ্ছে সেটা ঠিকমতো তুলছে না। সো ওই এই যে আবার দেখা যায় স্কুল থেকে অথবা প্যারেন্টস পিক আপ করতে পারে। সো মোস্টলি যে পিক আপটা হয় সেটা সাধারণত মায়ের কাছ থেকে অথবা প্যারেন্টসদের কাছ থেকে, প্রথমে বাপ মার কাছ থেকে হয়। অনেক সময় বাচ্চাদের এরকম ছোটোখাটো চোখের ত্রুটি, সেই ক্ষেত্রে বাবা মারা নেগলেক্ট করেন, বা অনেকে মনে করেন যে বাচ্চা বয়সে এটা হয়েছে, এটা ঠিক হয়ে যাবে বড় বয়সে। আসলে এটা যদি অবহেলা করা হয় তাহলে এটা কতখানি ক্ষতির কারণ হতে পারে? যেমন রোগের কারণে যদি হয়, ধরেন কোনো বাচ্চার ছোটোকালে ক্যাটারেক্ট আছে, সো এটা ডায়াগনোসড হলো না, দেখতে পেলো না, অথবা এক চোখে ক্যাটারেক্ট আরেক চোখে ওইভাবে অত বেশি ক্যাটারেক্ট না, তখন হবে কি যে চোখটা দেখতে পারে না ক্যাটারেক্টের কারণে, ওটা কিন্তু দৃষ্টি পার্মানেন্টলি বসে যেতে পারে বড় হলে। সো অনেক সময় দেখা যায় আবার বাচ্চাদের চশমা লাগে। প্যারেন্টসরা অনেক সময় ডক্টরের কাছে নিয়ে বুঝতে পারেন চশমা, কিন্তু চশমা বাচ্চাকে দিবে ওটা অ্যাকসেপ্ট করতে পারে না, বাচ্চারা পড়তেও চায় না, আবার অ্যাকসেপ্টও প্যারেন্টসরা চায় না যে বাচ্চা ছোট এখন চশমা পড়ুক। কিন্তু এটা একটা পার্মানেন্ট ড্যামেজ করতে পারে। যেমন আমরা বাসার ভিতরে লোহা ফেলে রাখি, লোহা যদি আমরা ফেলে রাখি, ইউজ করলে কিন্তু লোহার জং পড়ে না, কিন্তু যদি ইউজ না করে তাহলে কিন্তু জং পড়ে যায়, মরিচা। তো চোখটা এরকম যদি পাওয়ার লাগবে, যদি না দেওয়া হয়, তাহলে কিন্তু চোখে এক ধরনের মরিচার মতো একটা দৃষ্টিটা বসে যাবে, কিন্তু আইয়ের স্ট্রাকচারে কোনো, বা আইয়ের যে টিস্যুগুলো আছে এগুলো কোনো প্রবলেম করবে না, কিন্তু পার্মানেন্ট একটা ড্যামেজ হয়ে যাবে। তাতে কি এটা অন্ধত্বের দিকে যেতে পারে? অন্ধত্ব, পুরো অন্ধত্ব হবে না, বাট জিনিসটা হবে কি তার দৃষ্টিশক্তি চশমা দিয়ে এটা আর কারেকশন হবে না, যার ফলে তার ফিউচার একটা প্রবলেম। তাই ধরেন আর্মিতে দিবে, নেভিতে দিবে, ডিফেন্সে দিবে, যেসব জায়গায় মেডিকেল টেস্ট আছে সেখানে যে কিন্তু সে কমপ্লিট করে আপনার পাস করতে পারবে না, সে একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায়। শিশুদের ক্ষেত্রে আমরা খুব কমনলি আর একটা সমস্যা পাই স্যার, সেটা হচ্ছে আঘাতজনিত সমস্যা চোখে। তারা পেন্সিল, কলম, খেলনা এরকম সেই বিষয়ে যাতে শিশুরা এইরকম আঘাতজনিত সমস্যা তাদের চোখ ক্ষতিগ্রস্ত না হয়, এই ক্ষেত্রে আপনার পরামর্শ কি? এই ক্ষেত্রে কিন্তু খুবই
খুবই মানে এই জিনিসটাকে মানে প্রিভেন্ট করা খুব টাফ, কারণ বাচ্চারা সাধারণত খেলাধুলা করবে এবং বেশিরভাগ দেখা যায় যে হয়তো কলম পেন্সিল খোঁচা লাগছে বা কলমে খোঁচা লাগছে, অথবা খাতার পেজের বাড়ি লেগে যাচ্ছে, অথবা অনেক সময় দেখা যায় অসাবধানতাবশত তার মায়ের শাড়ির আঁচল ওড়নার আঁচল বাড়ি খায়। তো এইসব ক্ষেত্রে বাপ মা যারা থাকবে না, প্যারেন্টস যারা থাকবে যারা টেক কেয়ার করবে, তাদের একটু সাবধান থাকতে হবে যে বাচ্চাকে যত্ন বেশি নিতে হবে যে এই ধরনের আঘাতটা যেন না পায়। শার্প ইনস্ট্রুমেন্ট পেন্সিল এগুলো হাতে যত কম দিয়ে পারা যায়। রাইট, আপনি যেটা বলছেন যে কোনো শার্প ইনস্ট্রুমেন্ট কোনো কিছু যেটা ক্ষতি করতে পারে বাচ্চাদের কাছে যেন না থাকে। আপনার শিশুদের চোখের সমস্যায় লেজি আই বলতে একটা কথা বলে থাকেন, বিষয়টা কি? হ্যাঁ, লেজি আই হলো যে ওই যে একটু আগে যেটা বললাম যে চশমা লাগবে, চশমা ব্যবহার করলো না, ব্যবহার করা না ফলে তার দৃষ্টিশক্তিটা কমে যাবে, যেটা চশমা দিয়ে আর বাড়বে না। এখন তখন দেখা যায় অনেক ক্ষেত্রে ট্যারাও হয়ে যায়, যেটা আমরা ট্যারা বলি বা স্কুইন্ট বলি। সো এটাই আসলে লেজি আই। একটা শিশুর আবার একটু স্কুল গোয়িং এর দিকে যাই, যে পৃথিবীর অনেক দেশেই আছে যে স্কুল গোয়িং চিলড্রেনদের প্রি স্কুল চেক আপ হয় চোখের, যে তার চোখের এই জাতীয় সমস্যা আছে কিনা, যেটা অনেক সময় বাবা মারা বুঝতে পারেন না, কিন্তু বাংলাদেশে সেটা নেই। এ বিষয়ে কি করা যায়? স্কুল ট্রিটমেন্ট, এই যে চেক আপ, প্রি স্কুল চেক আপ বা স্কুলে প্রাইমারি স্কুল চেক আপ, এই বিষয়ে আপনার পরামর্শ? যেহেতু আমি বাইরে অনেকদিন কাজ করেছি, এখনো করি, যে ডিফারেন্ট হলো এখানে যখন বাচ্চা যখন স্কুলে যাবে তো প্রথমে কিন্তু তাকে একটা প্রি স্কুল স্ক্রিনিং করে যেতে হয়, যে চোখের ডক্টরের কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে যেতে হয় যাতে তার দৃষ্টিশক্তি ঠিক আছে, অথবা মেডিকেল ডক্টর বা পেডিয়াট্রিশিয়ানের কাছে নিয়ে যেতে হয়। কিন্তু আমাদের স্কুলে টিউশন ফি বা অ্যাডমিশন ফি অনেক বেশি, এবং আমাদের কাছে অনেক স্কুলে ওনারা আসেন যে আই এক্সামিন করতে, কিন্তু অনেকদের বলা হয় যে আপনারা এরকম একটা সিস্টেম তৈরি করেন যেন বাচ্চাদের স্কুলে যখন ভর্তি হবে বা ইয়ারলি একটা চেক আপ যেন করা হয়। এটা ভেরি সিম্পল হলো যে একটা টেকনিশিয়ান রাখলে, একটা চার্ট রাখলে, যে প্রতি বছর যদি একটা ক্লাসে একটা ক্লাস করে করে যদি ওইভাবে আপনার মানে ওই টেস্টটা শুধু করায়, চশমাটাও দিতে পারবে না যে তার ভিশনটা ঠিক আছে কিনা, তাইলে কিন্তু জিনিসটা বের হয়ে আসে। তো এই ব্যাপারে যে জিনিসটা হলো আমাদের এক নম্বর স্কুলের যে অথরিটি তাদের সদিচ্ছা থাকতে হবে, অথবা যেটা করতে হবে যে গভর্নমেন্টের একটা রুলস করে দিতে হবে যে প্রত্যেক বাচ্চাকে প্রত্যেক ইয়ারে যে মেডিকেল চেক আপটা যেন করানো হয়। কারণ নইলে কিন্তু এই যে প্রবলেমটা থাকে বা প্রবলেমটা হয় তার সারা জীবনের জন্য প্রবলেম তৈরি হয়ে থাকবে। আর আরেকটা কথা, এখানে বাচ্চারা কিন্তু কখনো বোঝে না যে তারা কম কি বেশি দেখে, এটা কিন্তু তারা বুঝতে পারে না। তারা মনে করে যে যেটা দেখে সেটাই বোধহয় স্বাভাবিক। তো যার ফলে এরকমই দেখবার কথা, যেমন আমি আপনি বুঝতে পারবো যে আমার দৃষ্টি ঠিক না, কিন্তু বাচ্চারা কখনো বোঝে না তাদের এক্সাক্ট ভিশন কত হওয়া দরকার। তো ওই জায়গায় হয়েছে দরকার আমাদের স্ক্রিনিংটা খুব বেশি দরকার। তো ওইভাবে আপনি যেটা বলছিলেন যে স্কুলে স্ক্রিনিং যদি করা সম্ভব হয়, সেটা সোসাইটির উদ্যোগে হতে পারে, বিভিন্ন সমিতি সোসাইটি আছে, স্কুলের উদ্যোগে হতে পারে, সরকারি উদ্যোগে হতে পারে। তো সেই ক্ষেত্রে তারা স্ক্রিনিং করে যাদের ভিশনে প্রবলেম পেল তাদেরকে চিকিৎসকের কাছে রেফার করলো, আপনারা তখন কি করে থাকেন? আচ্ছা, জিনিসটা হলো অ্যাকচুয়ালি আমি একটু বলি, যেমন যখন স্কুল বের করলো যে তার ভিশনে প্রবলেম, তার চশমা লাগবে, তখন তারা রেফার করবে একজন ডক্টরের কাছে একটা স্লিপের মাধ্যমে, যে তার ভিশন ধরেন 6/60 বা 6 যতটুকু পেলো তাই লিখে পাঠালো। তখন আমরা যারা চোখের ডক্টর তারা এক্সামিন করে কারেকশনটা দিয়ে আবার ব্যাক করবো স্কুলে। কারণ অনেক প্যারেন্টস হবে কি দেখা যাবে যে আমরা স্কুল থেকে বের করে দিল যে তার ভিশন প্রবলেম, কিন্তু ডক্টরের কাছে অ্যাটেন্ড করলো না বা আসলো না, অথবা চিন্তা করলো আমার ছেলে অথবা মেয়ে চশমা পড়বে, এটা ভালো দেখাবে না। তো সেই ক্ষেত্রে এই প্রসেসটা ফলো করা উচিত। 2 নম্বর যদি ধরেন আমরা যেটা করি, যেমন আমরা অ্যাডাল্টদের বেলায় কিন্তু আমরা ডাইরেক্টলি চোখের চশমা দিতে পারি পরীক্ষা করে, কিন্তু বাচ্চাদের বেলা আমরা সাধারণত দিতে পারি না, কারণ বাচ্চাদের চোখের ক্ষমতাটা দেখার ক্ষমতা অনেক বেশি থাকে। সেই ক্ষেত্রে আমরা সাধারণত যদি দেখা যায় স্কুল গোয়িং চিলড্রেন 4 বছর 5 বছর 6 বছর, তখন আমরা একটা ড্রপ থাকে যেটাকে চোখের মাসেল যেটা দেখার ক্ষেত্রে কাজ করে সেটা প্যারালাইজ করি, তখন আমরা যন্ত্রের মাধ্যমে এক্সাক্ট পাওয়ারটা বের করে তারপরে আমরা চশমা দিই সাধারণত। কিন্তু বড়দের যেভাবে আমরা ডাইরেক্ট, সেটা বাচ্চাদের ওইভাবে দিলেও ওটা এক্সাক্ট পাওয়ার আসবে না, আনলেস যদি আমি ডাইলেট করে ওষুধ দিয়ে না করি, পাওয়ারটা বের না করি। আমরা আশা করছি আপনার এই পরামর্শ যারা শুনছেন তারা কাজে লাগাবেন এবং তাদের শিশুদের সমস্যা থাকলে অবশ্যই তা নিরসন করবেন, চিকিৎসকের কাছে নেবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং এনটিভি কর্তৃপক্ষ এবং কলাকুশলীর সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম শিশুদের চোখের সমস্যা ও তার প্রতিকার বিষয়ে কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়।
প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, ৭ তলা, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা ১২১৫। ফ্যাক্স ৯১৪৩৩৮৬ থেকে ৭ পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, চিকুনগুনিয়া হয়, বিভিন্ন গিটে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হয়, কোমরে ব্যথা হতে পারে এবং বিভিন্ন জয়েন্টে বড় বড় জয়েন্টে ব্যথা হতে পারে। কিন্তু চিকুনগুনিয়ার বড় সমস্যা হলো, যেমন ডেঙ্গু কিন্তু ৭-৮ দিন পরে ভালো হয়ে যায়। চিকুনগুনিয়ার সমস্যা হলো কিছু কিছু ক্ষেত্রে জয়েন্ট পেন থাকতে পারে, আচ্ছা, ৩ সপ্তাহ, ৪ সপ্তাহ, ১ মাস পরেও কিন্তু গিটে ব্যথা হতে পারে, মানে জ্বর সেরে যাওয়ার পরও হ্যাঁ থাকতে পারে। এটা হলো চিকুনগুনিয়ার বৈশিষ্ট্য। আচ্ছা, এবং শুধু না, কিছু কিছু ক্ষেত্রে ধরেন 5%, 10% ক্ষেত্রে বহুদিন ব্যথা থাকতে পারে, জ্বর থাকবে না। বা এমন হতে পারে, আমার কাছে রোগীটা কোনো আসলো গিটে ব্যথা নিয়ে আসলো, জ্বর কিন্তু হয়ে গেছে 1 মাস আগে, সে কিন্তু আমাকে বলেও নেয় যে তার জ্বর হয়েছিল, সে খেয়ালও করে হয়তো। আমি হয়তো খুঁজবো যে গিটে ব্যথা কেন হলো, রিমাটয়েড নাকি অ্যাসিডিটি না অন্য কোনো ব্যথা, কিন্তু পরে হয়তো খবরে জানা যাবে ওরা কিন্তু 1-2 মাস আগে একটা জ্বর ছিল, সেটা হয়তো চিকুনগুনিয়া ছিল। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।